আজকে আমরা যে জিনিসগুলো দেখার চেষ্টা করব, এই কয়টা জিনিস দেখার চেষ্টা করব। আর আফটার ঈদ আমাদের এই কয়টা জিনিস লাগবে। ওকে? ওকে। তো লেটস বিগিন। আচ্ছা, তার আগে কিছু কথাবার্তা বলে নেই যে ইফ ইউ লুক অ্যাট দ্য একাডেমিক ক্যালেন্ডার, আপনাদের ফাইনাল এক্সাম হচ্ছে 29 তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু এপ্রিলের, হ্যাঁ? সো উইল বি হ্যাভিং ভ্যাকেশন টিল 5th। তাহলে 6 তারিখ থেকে আমরা শুরু করব। তাহলে আমাদের এই 6 তারিখ থেকে শুরু করে 3rd উইকের মধ্যেই কিন্তু আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, যেটা এখানে আমি দেখিয়েছি আর কি আপনাদের। ওকে? তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হলো যে 17 তারিখ বা 18 তারিখে আপনারা ফাইনাল প্রজেক্ট সাবমিট করে দিবেন। আর এই উইকটা আপনাদের জন্য ভাইবা। ওকে? প্রজেক্ট ডেমো, লাইভ মডিফিকেশন এন্ড ভাইবা। তো যারা উইথড্র করবেন না এবং প্রজেক্ট সাবমিট করবেন, তারা এখানে এসে স্লট করে দেওয়া হবে গ্রুপ ওয়াইজ। সেই আপনারা স্লট বুকিং দিয়ে ভাইবা দিয়ে যাবেন। ওকে? এবং ভাইবা দেওয়ার সময় আপনাদের কন্ট্রিবিউশন অনুযায়ী একটা ছোট কাজ করে দেখাতে হবে যে প্রজেক্টটা আসলে আপনি করতে পারেন, সেটার একটা। তো এইটা হচ্ছে আমাদের লাস্ট উইক। আর এই ফিরে আসার পরে যে 2টা উইক আছে, এর মধ্যে আমরা আমাদের কন্টেন্ট শেষ করে প্লাস আপনাদের প্রজেক্টের যে ট্রাবল শুটিং সেশন, এগুলো আমরা রাখতে পারি। আর 29 তারিখ থেকে আপনাদের ফাইনাল শুরু হবে। 29 তারিখ থেকে 6 তারিখ, তার মানে টুইসডে টু টুইসডে হচ্ছে আমাদের লিমিট। এর মধ্যে আমরা ফ্যাকাল্টিরা আলোচনা করে ডেট ঠিক করব যে আমরা কবে নিব আপনাদের। হ্যাঁ, 29, 30, 29, 30, 1, 29, 30, 1 তারিখে কি? 1 তারিখে তো বন্ধ, 1 তারিখে নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে হয়তো বা মোস্ট লাইকলি যে আমরা স্যাটারডে, সানডে, মানডে হতে পারে। দ্যাটস এ পসিবিলিটি। অর্থাৎ এই লাস্ট উইকে আপনাদের অথবা মের শুরুতেই আপনাদের ফাইনাল এক্সাম হয়ে যাবে। সো তাহলে আপনাদের আসলে এই যে আজকে 24 তারিখ, এরপরে যে আপনি একটা ব্রেক পাচ্ছেন 5 তারিখ পর্যন্ত, অনেক লম্বা সময়, প্রায় 11-12 দিন সময়। এই সময়টা কিন্তু ঈদের আনন্দ করব আমরা, ঘুরবো, সবই করব, কিন্তু মাঝে মাঝে একটু কাজও করতে হবে। ওকে? তো এটা হচ্ছে বলে নেওয়া শুরুতে। ওকে, তো এখন আমরা শুরু করি। এনি কোশ্চেন? প্রজেক্ট নিয়ে কেউ কিছু জিজ্ঞেস করতে চান কিনা? ওকে, এখন আপনাকে যদি এই কোশ্চেনটা করা হয়, why the static field not supplied static field, why the value of a static field is not supplied as constructor parameter? বলেন, এটা অ্যান্সার কি হবে? আপনারা আছেন না চলে গেছেন? Yes, sir. See. তো বলেন, স্ট্যাটিক ফিল্ড কিন্তু বলেন। মানে কনস্ট্রাক্টর আমরা কেন স্ট্যাটিক ফিল্ড দিই না এরকম? রাইট। ওকে। আমরা যদি আইরাসের মিনি আইরাস প্রজেক্টটা খুলি, লেটস আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা আমাদের
স্টুডেন্ট ক্লাসে একটা স্ট্যাটিক ফিল্ড রাখলাম ইউনিভার্সিটি নেম। ওকে, ইউনিভার্সিটি নেম। তাহলে এই ইউনিভার্সিটি নেমের ভ্যালুটা আমরা প্যারামিটার হিসেবে দেব কি? এখন দেখেন এই ইউনিভার্সিটি নেমটা কিন্তু ছিল না, এটা আমি মাত্র ইন্ট্রোডিউস করলাম। আপনাদের ইউজার ক্লাসে যা ছিল আইডি নেম আইডি নেম তারপর একটু মিউট করে দিন যখন আপনি রেসপন্স না করবেন। তাহলে আইডি নেম জেন্ডার ইমেল ডেট অফ বার্থ ডেট অফ জয়নিং। তাহলে এই 6টা ফিল্ড আমার ইউজার ক্লাসে আছে। স্টুডেন্ট ক্লাস এই 6টা ইনহেরিট করছে, তার সাথে সে আরো 5টা অ্যাড করছে, যে ডিপার্টমেন্ট মেজর মাইনর সিজিপিএ অ্যাডভাইজার। তাহলে 6 আর 5-এ 11। তাহলে আমার যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরে 11টা প্যারামিটার আছে। ওকে, তাহলে যে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8, এখানে 8 9 10 11। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন আমি ধরেন এটা যদি ফেলে দেই বা এটাকে যদি কমেন্ট করে ফেলি, তাহলে কিন্তু আর আমার কনস্ট্রাক্টরটা থাকলো না। এখন আমি এখানে বললাম যে আমার একটা স্ট্যাটিক ফিল্ড আমি স্টুডেন্ট ক্লাসে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ইউনি নেম। এই যে লাইন নাম্বার 18। তাহলে এখন যদি আমি কনস্ট্রাক্টর অটো জেনারেট করি, তাহলে আমার ফিল্ড কিন্তু এখন 6 প্লাস 5 11, আর আরো একটা অ্যাড করলাম 12টা। তাহলে 12টা প্যারামিটার নর্মালি থাকতো, কিন্তু যেহেতু এটা আমার একটা দেখেন আমার এখানে স্ট্যাটিক ফিল্ড দেখাচ্ছেই না সে অপশনের মধ্যে, ইউনিভার্সিটি নেম এখানে নাই, কাজে আমার কনস্ট্রাক্টরে স্ট্যাটিক ফিল্ড আসবেই না। তাহলে আমার কনস্ট্রাক্টর যা ছিল তাই আছে, কিন্তু বুঝাতে পারলাম? তো কোশ্চেনটা হলো যে কেন স্ট্যাটিক ফিল্ডের ভ্যালু আমরা কনস্ট্রাক্টরে সাপ্লাই দেই না? স্যার মডিফাই করতে অসুবিধা হবে ইনস্ট্যান্স ফিল্ড গুলা। বুঝাই বলেন, বুঝি নাই। এই স্টুডেন্ট ক্লাসটাকেই আপনি এক্সাম্পল হিসেবে নিয়ে এক্সপ্লেন করেন। মানে আপনার অ্যান্সারটা আমি বুঝতে পারি নাই, এই জন্য আবার বলতে বলছি। আমরা তো স্পেসিফিক কোন একটা ইনস্ট্যান্সের জন্য আহ, এটা ডিক্লেয়ার করতেছি কিনা তার উপর ডিপেন্ড করবে না। মানে এখানে তো ক্লাসের স্কোপ আর আমরা যে ইনস্ট্যান্স দিচ্ছি, মানে কনস্ট্রাক্টর তো আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের জন্য রাইট কনস্ট্রাক্টর গুলা। রাইট, হ্যাঁ কিন্তু আহ, আমি যদি এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের জন্য যেহেতু, তো আমি যদি এখন এখানে স্ট্যাটিকটা তো ওই পারপাসে ইউজ করা হয় না। রাইট। ওকে, গুড। তার মানে সো স্ট্যাটিক ফিল্ড কিন্তু আসলে ইনস্ট্যান্সের উপর ডিপেন্ডেন্ট না, এটা একটা শেয়ার্ড ভ্যালু, এইটা বিলংস টু ক্লাস। সো ইনস্ট্যান্স এক্সিস্ট যদি নাও করে, তারপরেও স্ট্যাটিক ফিল্ড আপনার থাকবে। তো কনস্ট্রাক্টরে আসলে আমরা প্যারামিটার পাঠাই to set the initial value to the fields. The value of a static field is not dependent on the creation of an instance. Constructor use the parameter to set the instance specific field or the non-static field for this particular instance. Therefore, it is illogical to supply static field value as a constructor parameter. তাই না? ইয়েস স্যার। ওকে, এটা তো আমরা বুঝতে পেরেছি। ইয়েস স্যার। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন যেটা চলে আসে, ওকে ফাইন, কনস্ট্রাক্টরে দিচ্ছি না, তাহলে when can we set the static field value? কনস্ট্রাক্টরে দিলে তো আমরা জানি যে কনস্ট্রাক্টর যখন ইনস্ট্যান্স ক্রিয়েট হবে তখনই তার ফিল্ডের ভ্যালুটা সেট হয়ে যায়, কিন্তু স্ট্যাটিক ফিল্ডে সেটা হচ্ছে না। তাহলে স্ট্যাটিক ফিল্ডের ভ্যালু আমরা কোথায় সেট করব? দ্যাট ইজ দ্য নেক্সট ফলো আপ কোশ্চেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? স্যার
এইটা আমরা তাহলে অ্যারে বা আমরা যেখানে স্টোর করব সেখানে স্ট্যাটিক হিসাবে রাখবো না? না না না, এটা তো আমার ক্লাসের ফিল্ড। তো ধরেন ইউনিভার্সিটি নেম স্টুডেন্ট ক্লাসের ফিল্ড, আইডি আইডি মেজর মাইনর এগুলো স্টুডেন্ট ক্লাসের ফিল্ড। কিন্তু আইডি মেজর মাইনর নেম এগুলো হচ্ছে ইনস্ট্যান্স স্পেসিফিক ফিল্ড। তো আমি যখন নিউ করতেছি কনস্ট্রাক্টরে এই ফিল্ডের ভ্যালুগুলো আমি দিয়ে দিচ্ছি। কিন্তু ইউনিভার্সিটি নেমও তো আমার স্টুডেন্ট ক্লাসের একটা ফিল্ড, কিন্তু এটা স্ট্যাটিক ফিল্ড। এটার ভ্যালুটা এভরিবডি শেয়ার করে, একটা সিঙ্গেল ভ্যালু এভরিবডি শেয়ার। কাজে হুম এইটার মেমোরি কোনো ইনস্ট্যান্স স্পেসিফিক মেমোরি না। সো হুম কনস্ট্রাক্টরে আমরা এটার ভ্যালু দিচ্ছি না। তো প্রশ্নটা হলো তাহলে এটার ভ্যালু দিব কোথায়, কখন? দ্যাট ইজ দ্য যখন আমরা কোনো কনস্ট্যান্ট জিনিসপত্র ইউজ করব তখন এটা ইউজ করব। না না, আমার কোশ্চেনটা বুঝেন। আমি তো আমার আইডির ভ্যালু নেমের ভ্যালুটা কনস্ট্রাক্টরের থ্রুতে সাপ্লাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই স্ট্যাটিক ফিল্ডের ভ্যালুটা কিভাবে সেট করা হবে? ইউটিলিটি ক্লাসেস গুলোর মাধ্যমে। না না না, কোশ্চেনটা আরেকবার শোনেন। আমার ক্লাসের দুইটা ফিল্ড আছে। একটা ফিল্ডের ভ্যালু আমি কনস্ট্রাক্টরে সাপ্লাই দিয়ে দিলাম, কনস্ট্রাক্টর ওই ফিল্ডের ভ্যালুটা সেট করে দিল। হুম স্ট্যাটিক ফিল্ডও তো আমার ক্লাসেরই একটা ফিল্ড। হুম এই ফিল্ডের ভ্যালুটা আমি কিভাবে সেট করব? এই ফিল্ডেরও তো একটা ভ্যালু লাগবে, তাই না? সেই জি ভ্যালুটা আমি স্যার। অ্যাসাইন করব কিভাবে? কনস্ট্রাক্টরে তো নিশ্চয়ই না। দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা সহজ, দুইভাবে করতে পারেন। অপশন ওয়ান, সেট দ্য কমন ভ্যালু if known at the time of declaration like this. এভাবে আপনি করতে পারেন ডিক্লেয়ার করার সময়। ওকে, at the time of declaration। অথবা অপশন টু তে গিয়ে আপনি বলতে পারেন, অপশন টু তে গিয়ে আপনি বলতে পারেন যে আমার যদি আগে থেকে জানা না থাকে ভ্যালুটা, যেটা পরে হয়তো বা ডিসাইড করা হবে, if that is the case, just declare now and use setter method when the common value is decided। তো সেক্ষেত্রে আমি শুধু ডিক্লেয়ার করে রেখে দেবো। ঠিক আছে? জি স্যার। ওকে, use setter method after later on। তাহলে এই দুইটা হচ্ছে আমার পসিবিলিটি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন আমাদের এই প্রজেক্টে গিয়ে দেখি যে ওকে, তাহলে আমার এই স্ট্যাটিক ফিল্ড যেটা আমি স্টুডেন্ট ক্লাসে করলাম, এটা হচ্ছে আমার অপশন টু। তো আমি সেটা রেখে করতে পারি, অথবা আমি চাইলে অপশন ওয়ান এর মতো করে ডিক্লারেশনের সময় আমি ভ্যালু দিয়ে দিতে পারি। তো তাহলে আমি যদি এখন মেইন ক্লাসে গিয়ে বলি যে স্টুড ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, এবং এখন যদি আমি এইটার ইউনিভার্সিটি নেমকে শো করতে চাই, স্টুডেন্ট ডট গেট ইউনিনেম স্ট্যাটিক ফিল্ড, সো ক্লায়েন্ট ইজ দ্য ক্লাস, তাহলে আমি আইইউবি পাচ্ছি। এবং পরে আমি সেটার দিয়ে এইটাকে আইইউবিটাকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ করে দিলাম। দিয়ে আমি যদি এখন এটাকে আরেকবার প্রিন্ট করি, তাইলে আমি কিন্তু তখন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি পাবো আইইউবির জায়গায়। সো এটাকে যদি আমি রান করি, আপনাকে দেখাতে পারি, তাহলে সেটাই আসবে। তাহলে আমি এই যে প্রথমে দেখালো আইইউবি ডিক্লারেশনের সময় যে ভ্যালুটা ছিল, বাট যেহেতু এটা কনস্ট্যান্ট না, ইট ক্যান বি আপডেটেড ইউজিং সেটার। এখন আমার এই স্ট্যাটিক ফিল্ডের যে গেটার সেটার যদি আমরা অটো জেনারেট করি, সেটাও স্ট্যাটিক মেথড হবে। এই যে স্ট্যাটিক গেটার, স্ট্যাটিক সেটার।
জি স্যার। অন্যান্য ফিল্ডের ক্ষেত্রে দিস ডট, স্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে স্টুডেন্ট ডট। ওকে, এখন তাহলে বলেন যে হোয়াট ইজ ফাইনাল ফিল্ড। তাহলে স্ট্যাটিক ফিল্ডটাকে আমরা একটু রিভিজিট করলাম, কারণ ফাইনাল ফিল্ডের সাথে এটা রিজেম্বলেন্স আছে এই জন্য। তো নাও আমরা যদি এখন কোশ্চেন করি হোয়াট ইজ ফাইনাল ফিল্ড। ফাইনাল ফিল্ড হচ্ছে দ্য ফিল্ড হুজ ভ্যালু ক্যানট বি চেঞ্জড। ওকে, হোয়াট ইজ এ ফাইনাল ফিল্ড? দ্য ফিল্ড হুজ ভ্যালু ক্যানট বি চেঞ্জ। তাহলে এটা বোঝা গেল। স্যার ধরেন কোনো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট পাই এর আমরা মান, ফাইনাল বলছি যাবো। হ্যাঁ, কিন্তু ওইটা তো স্ট্যাটিক দিয়েও লিখে রাখা যায়, তাহলে ফাইনাল কেন? আচ্ছা, স্ট্যাটিক কি কনস্ট্যান্ট? এই যে ইউনিভার্সিটি নেম, এটা কি কনস্ট্যান্ট? এটা তো কনস্ট্যান্ট না, আপনি নিজেই দেখলেন। একবার সে প্রিন্ট করতেছে আইইউবি, আরেকবার প্রিন্ট করতেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। আপনি সেটার দিয়ে ওটাকে আপডেট করতে পারেন। তাহলে মানে যাতে চেঞ্জ না করা যায় সেই জন্য আমি ফাইনাল দিয়ে রাখবো। রাইট, তার মানে আমি যখন বলছি যে ভ্যালু শুড নট বি চেঞ্জ, তখন আমি বলবো যে এটা ফাইনাল। স্ট্যাটিক কিন্তু নট নেসেসারিলি কনস্ট্যান্ট। আপনি চাইলে বলতে পারেন যে স্ট্যাটিক ফাইনাল, বাট স্ট্যাটিক এফেক্টিভলি ইজ নট কনস্ট্যান্ট। তার প্রুফ আমরা দেখলাম যে ইউনিভার্সিটি নেমকে চেঞ্জ করা যায়, এবং তার জন্য সে সেটারও অ্যালাউ করছে আমাকে। যদি চেঞ্জ করা না যেত, সে তো আমাকে সেটার জেনারেটই করতে দিত না। বুঝেন নাই? জি স্যার। ওকে, তাহলে এই স্টুডেন্ট ক্লাসে ফাইনাল ফিল্ড আর কোনো কিছু কি হতে পারে? বা ইউজার ক্লাসে আপনার মানে স্টুডেন্টের এখানে ইউজারটাই ধরেন আইডি, বা স্টুডেন্টও বলতে পারেন। স্টুডেন্ট এখন আপনার 12টা ফিল্ড আছে। ক্যান দেয়ার বি এনি ফিল্ড হুইচ কোয়ালিফাইজ টু বি ফাইনাল? আই গেস এখানে যেগুলো আছে সেগুলা হবে না, কারণ এখানে তো সবগুলো চেঞ্জ হওয়ার মতো। তাই কি? অনেক সময় তাই কি? হুম, আপনি ভ্যালু অ্যাসাইন করার পরে সবগুলোই কি আপডেট করা যাবে? আপনার জেন্ডার আপডেট করতে পারবেন? না, জেন্ডার আপডেট করা যাবে না। আপনার আইডি আপডেট করতে পারবেন? নো স্যার। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ আপডেট করতে পারবেন? নো। তাহলে এই ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, হ্যাঁ, আপনি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারেন। সো এইটা মানে এটা ফিক্সড না। কিন্তু আপনার আইডি, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, তাই না? কিছু কিছু ফিল্ড তো আপনার নন চেঞ্জেবল। তাহলে ডাজ আইডি কোয়ালিফাই টু বি এ ফাইনাল ফিল্ড? ইয়েস স্যার। ওকে, তাহলে আপনি যদি আইডির ফিল্ডটাকে ফাইনাল করে দেন, আইডিকে যদি ফাইনাল করতে চান, তাহলে ফাইনাল বা কনস্ট্যান্টের যে ডেফিনেশন, এইটার ভ্যালু কখন দিতে হয়? when to assign value of a constant? কনস্ট্যান্ট মানে যে ভ্যালুগুলো চেঞ্জ হয় না, রাইট, সেই 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 ভ্যালু। ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হবে না, সেটার ভ্যালু কখন অ্যাসাইন করতে হয়? তাহলে আপনাকে যদি আমি এই কোশ্চেনটা করি, when to assign the initial value to a constant variable? অ্যান্সার কি হবে? At the time of memory allocation. রাইট? ইয়েস স্যার। এই কনস্ট্যান্ট ভেরিয়েবলটাই আসলে ফাইনাল। জাভাতে এটাকে আমরা বলছি ফাইনাল। স্যার কনস্ট্যান্ট তো সবসময় ফাইনালি হওয়ার কথা। রাইট,
ওকে, তাইলে ফাইনালের ভ্যালুটা কোথায় সেট করা উচিত? এট দ্য টাইম অফ মেমোরি অ্যালোকেশন যখন ডিক্লেয়ার ডিক্লেয়ার করা করবো হবে। তখন। ওকে, তো তাহলে কারণ আমরা জানি যে প্রিমিটিভস এর মেমোরি অ্যালোকেশন অটোমেটিক, ডিক্লেয়ার করলেই মেমোরি অ্যালোকেট হয়ে যায়। তো তাহলে ইউজার ক্লাসে, যেহেতু আইডিটা ইউজার ক্লাসে ডিক্লেয়ার করা, আপনি যদি এটাকে এখন বলেন যে এটা একটা ফাইনাল ফিল্ড, ওকে, আপনাকে ভ্যালু দিয়ে দিতে হবে। যদি ভ্যালু না দেন ইটস অ্যান এরর। ভ্যালু না দিলে কি হবে, জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর এটার ভ্যালু জিরো বসায় রাখবে। তো আপনি কনস্ট্রাক্টরে যখন বা অন্য কোথাও যখন এটাকে আপডেট করবেন, তাহলে তো এটা ভ্যালু চেঞ্জ হয়ে গেল। তো বাই ডেফিনেশন মেমোরি যখন অ্যালোকেট হবে তখন যে ভ্যালু থাকবে সেটাই ফিক্সড ভ্যালু, ক্যানট বি চেঞ্জ। সো দেয়ারফোর ইউ হ্যাভ টু গিভ এ ভ্যালু। এনি কোশ্চেন? No, sir. কোশ্চেন আসা উচিত, চিন্তা করেন। দিতে হবে আমাকে, না হলে এরর। স্যার, আমি যদি যে ভ্যালুটা দেই ওইটা যদি ওভার ফাইনাল বলি তাহলে তো পরে যায় চেঞ্জ করতে পারবো না। না, তাহলে সমস্যা কি? চেঞ্জ করতে না পারলে তো সবার ক্ষেত্রেই তো তখন একই আইডি হয়ে যাবে। গুড, তাহলে এটা হচ্ছে প্রবলেম। তো তার মানে আমি শুধু কমন ফিল্ডগুলো, কমন ভ্যালু যেটার শেয়ার্ড ভ্যালু সেটাকেই ফাইনাল করব, কিন্তু আইডি তো শেয়ার্ড ভ্যালু না। কাজে আইডিকে যদি আমি এখানে ফাইনাল করি, প্রবলেম যেটা হবে, এখন যদি এটাকে আমি আরেকবার রান করি, দেখেন এখানে আমি কি বলছি, আমি স্টুড আর স্টুড টু, দুইটা স্টুডেন্ট আমার এখন আছে। আমি দুইটা টু স্ট্রিং যখন প্রিন্ট করব, দেখা যাবে যে দুইজনের আইডি 1 2 3 4 5 6 7, which is not acceptable. হ্যাঁ, বাট হচ্ছে আবার ওই যে আইডি যেটা সেটা যাতে হচ্ছে মানে চেঞ্জ না করা যায় সেটা তো একটা ফাইনাল ভ্যালুই। সো এটা তো একটা রিকোয়ারমেন্ট, কিন্তু হ্যাঁ, প্রবলেমটা হলো যে আমি যখন ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিচ্ছি, এটা লাইক স্ট্যাটিক, ইট ইজ শেয়ার্ড। দেখেন দুইজনেরই আইডি সেম চলে আসছে। আপনি তো কনস্ট্রাক্টরে এটার ভ্যালু দেনও নাই, কারণ কনস্ট্রাক্টরে দেওয়া মানে কি, দিস ডট আইডি ইকুয়াল টু প্যারামিটার, সো ইউ আর ট্রাইং টু আপডেট দ্য ভ্যালু হুইচ ইজ নট জি অ্যালাউড। স্যার। এই জন্য ফাইনাল ফিল্ড কনস্ট্রাক্টরে আপনি জেনারেটও করতে পারবেন না। আপনি যদি কনস্ট্রাক্টর জেনারেট করেন, ফাইনাল ফিল্ড কিন্তু আসবে না কনস্ট্রাক্টরে। স্যার, তাহলে আমরা যদি আগে মানে আইটির জন্য যেই ভ্যালুটা ওইটা জেনারেট করে নিয়ে তারপরে ওই ডিক্লারেশন করার সময় সেখানে যদি ওইটা সেট করে দিই তাহলে কি হবে? সবার জন্য ওইটা হবে, প্রথম যেটা জেনারেট করবেন সবারই সেটা হয়ে যাবে। তো মানে ধরেন যে আমি যদি একটা র্যান্ডম ভ্যালুর যে জেনারেটরটা ওইটা যদি আমি এখানে দিই তাহলেও কি সবারই একই হবে নাকি আলাদা আলাদা হবে? আহা, আপনি বোঝার চেষ্টা করেন। এখানে আপনি কি দিলেন, এখানে আপনি দিয়েছেন 1 2 3 4 5 6 7, তার জায়গায় আপনি যদি এখানে বলেন যে আর ডট নেক্সট ইন্ট, একটা জি ভ্যালুই তো আসবে, জি স্যার। তো পার্থক্য তো নাই। এই এই র্যান র্যান ডট আর ডট নেক্সট কিন্তু বারবার এক্সিকিউট হবে না, এটা তো আপনি ভেরিয়েবল ডিক্লারেশন, ওয়ান টাইম এক্সিকিউশন। আপনার জি তো স্যার। এটা তো প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য আলাদা করে জেনারেট হচ্ছে না, কারণ এটা ইটস নট পার্ট অফ কনস্ট্রাক্টর, এটাও শেয়ার্ড ভ্যালু। তো তাহলে when to assign the initial value এটা আমরা করলাম, তাহলে when can we set the final value? তাহলে অ্যান্সার হচ্ছে the final field's value must be assigned in the declarative statement while declaring the field, like static field. Final field's value is also shared by the instance. তার ডেমো আমরা দেখলাম যে সবারই আইডি 1 2 3 4 5 6 7। ওকে, জি স্যার। এখন static field value can also be assigned in declarative statement while declaring the field, but it is optional. এই যে আমরা উপরে দেখে আসছি, আপনি চাইলে ডিক্লারেটিভ স্টেটমেন্টের মধ্যেই স্ট্যাটিক ফিল্ডের ভ্যালু দিতে পারেন, আবার নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু ফাইনাল ফিল্ডে আপনার সেই লাক্সারি নাই, ফাইনাল ফিল্ডে এটা মাস্ট বি অ্যাসাইন্ড।
তাহলে ডিফারেন্সটা কি বিটুইন স্ট্যাটিক অ্যান্ড ফাইনাল? এসেনশিয়ালি ডিফারেন্স হলো যে দুইটাই শেয়ার্ড, একটা চেঞ্জ করা যাবে, একটা চেঞ্জ করা যাবে না। তার মানে ফাইনালটা হচ্ছে স্ট্যাটিক প্লাস প্লাস। ফাইনাল ইজ অলসো ইমপ্লিসিটলি স্ট্যাটিক, বাট দ্য ভ্যালু অফ দিস ফিল্ড ক্যানট বি চেঞ্জ। দুইটাই কিন্তু শেয়ার্ড। স্যার তাহলে কি এখানে স্ট্যাটিক ইউজ করা হবে আইডির ক্ষেত্রে? না, আইডি কি শেয়ার্ড ভ্যালু? ও, আইডি ওই যে কি? আবার পরে যে চেঞ্জ করতে হচ্ছে, মানে না না না, ফার্স্টে তো আইডির ভ্যালুটা কি সবাই শেয়ার করে? না। তাহলে আপনি চেঞ্জ করলে কি হবে? চেঞ্জ করে যে আইডিটা দিবেন সেটাই আবার সবার আইডি হয়ে যাবে। 3 নাম্বার স্টুডেন্ট অ্যাড করে আবার যখন নতুন আইডি দিবেন, এই 3 নাম্বার স্টুডেন্টের আইডিটা আবার সবার আইডি হয়ে যাবে, কারণ এটা তো শেয়ার্ড ভ্যালু। এটার ইনস্ট্যান্স স্পেসিফিক কোনো মেমোরি নাই। তাহলে আইডি কে মানে আমার শেয়ার্ড বা হচ্ছে এইখানে রাখার দরকারই নেই, ওটাকে অন্যভাবে রাখবো। হ্যাঁ, তার মানে স্ট্যাটিক বা ফাইনাল দিয়ে আমি কিন্তু আমার আসলে আইডি কে রিপ্রেজেন্ট করতে পারবো না। যদিও আমি চাই যে আইডির ভ্যালু নন চেঞ্জেবল, বাট ফাইনাল দিয়ে সেটা সলিউশন হবে না। তো ওইটাই নেক্সট কোশ্চেন। ওকে, ইফ উই ওয়ান্ট টু মেক স্টুডেন্টস আইডি ফিল্ড টু বি এ কনস্ট্যান্ট লাইক ফাইনাল বাট নট অ্যাজ এ শেয়ার্ড ভ্যালু, ওকে, তখন কি করতে হবে? তো তখন আপনি ইউএমএল ক্লাস ডায়াগ্রামে যখন প্রোগ্রামার দেখবে যেটা রিড অনলি বলা আছে, প্রোগ্রামার উইল এনশিওর দ্যাট অ্যাবভ রিকোয়ারমেন্ট বাই কোড। তো তখন আপনি এই যে ইউজার যদি আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় ইটালিক, এই যে এখানে আমি বলছি যে হ্যাশট্যাগ মানে প্রোটেক্টেড আইডি ইন্ট, সেকেন্ড ব্র্যাকেট আমি কোয়ালিফায়ার দিয়ে দিচ্ছি যে রিড অনলি। রিড অনলি মানে কি? কনস্ট্যান্ট। রাইট যেহেতু করতে পারবেন না, আপডেট করার সুযোগ নেই, অ্যান্ড অলসো এটা ইউনিক হতে হবে। তো প্রোগ্রামার তখন তার কোডের মাধ্যমে, তার অ্যালগরিদমের মাধ্যমে, তার নিজস্ব লজিক দিয়ে এটা এনশিওর করবে, কারণ আপনার ফিল্ডের কোয়ালিফায়ার সেটা আপনাকে এনশিওর করে না। এই জন্য ক্লাস ডায়াগ্রামে এগুলো ইম্পর্টেন্ট, কারণ প্রোগ্রামার তো নাহলে বুঝবেই না, বা ইট মাইট ওভারলুক, তাই না? জি স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টা। জি স্যার। ওকে, এনি কোশ্চেন? স্যার প্রোগ্রামার কিভাবে এনশিওর করবে? সেটা তো তাকে কোড লিখতে হবে। সে প্রোগ্রামার, তার এইটুক কোড যদি সে লিখতে না পারে। স্যার মানে স্টুডেন্ট আইডির জন্য তাহলে কি আমি একটা নতুন কি ক্লাস তো বানানো ঠিক হবে না মনে হয় নতুন করে? ক্লাস তো আছেই আপনার আইডি, কিন্তু আপনি ওখানে স্ট্যাটিক ফাইনাল কিছুই বলবেন না। মডেল ক্লাসের কোড দেখে বোঝা যাবে না যে এটা ইউনিক বা এবং রিড অনলি। এটা ক্লাস ডায়াগ্রাম দেখে প্রোগ্রামার এনশিওর করবে। তাহলে স্যার প্রত্যেক জনার জন্য আলাদা আলাদা করে যে জেনারেট হবে সেইটার কোনো কন্ডিশন লিখে একটা মেথড বানায় তারপরে সেইটা হ্যাঁ, আপনি যখন ওই যে অ্যাড বাটনে ক্লিক করতেছেন, কনস্ট্রাক্টরে যখন ভ্যালু দিতে চাচ্ছেন, কনস্ট্রাক্টরে পাঠানোর আগে আপনাকে দেখতে হবে এটা ইউনিক। তাহলে ভ্যালিডেশন, তার মানে এইখান থেকে আপনি বুঝবেন যে আমার এখানে একটা ভ্যালিডেশন লাগবে, বা ভ্যালিডেশন থেকেই আপনি বুঝতে পারছেন যে এটা ইউনিক হবে। ওয়ার্কফ্লোতে বলা আছে যে ইট শুড বি ইউনিক, তার মানে এই ইউনিকনেস এনশিওর করতে হবে অ্যাজ এ ইউজার ইনপুট অ্যাট দ্য front end. So validation will be done by the controller class on action. Then কনস্ট্রাক্টরে যখন আপনি এটা পাঠাই দিলেন, কনস্ট্রাক্টরে পাঠানোর আগে আপনাকে দেখতে হবে যে এই ভ্যালুটা এক্সিস্টিং কোনো ইনস্ট্যান্সকে দেওয়া হয় নাই। তাহলে আপনাকে ডাটাবেজে চেক করতে হবে যে এই পার্টিকুলার আইডিটা আমার এক্সিস্টিং যে ইনস্ট্যান্সগুলো আছে তাদের কাউকে দেওয়া হয় নাই। এটা ভেরিফিকেশন। তাহলে এখানে ইউনিকনেসের জন্য ভ্যালিডেশন, রিড অনলির জন্য ভেরিফিকেশন। এই দুইটা কাজ প্রোগ্রামারকে করতে হবে বিফোর সাপ্লাইং ইট টু দ্য কনস্ট্রাক্টর।
জি স্যার। তাহলে আপনি এখন বুঝতে পারতেছেন যে এইটার ইম্পর্টেন্সটা কি। কারণ এখানে যদি এই জিনিস দুইটা না থাকে, প্রোগ্রামার এগুলো কিছুই করবে না। সে ভ্যালিডেশনও করবে না যে আইডি শুড বি ইউনিক, আবার নিউ করার আগে সে ডাটাবেসে ভেরিফাইও করবে না যে এই আইডিটা অলরেডি ইউজ হয়েছে কিনা। জি স্যার। তো ওইটা সিম্পলি স্ট্যাটিক ফাইনাল বললে এটা কোনো সলিউশন না, এটা আপনাকে অ্যালগরিদম করতে হবে। সো দ্যাট ইজ দ্য কেস। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন হোয়াট ইজ ফাইনাল মেথড? আচ্ছা, ফাইনাল ফিল্ডে কিন্তু আপনি চাইলেও আহ, আপনি সেটার জেনারেট করতে পারবেন না, এটা আপনাকে দেখাই। তাহলে এখন তো এটা আমরা কি বানাইলাম, এখন এটা আমরা বানাইলাম একটা ফাইনাল ফিল্ড বানিয়েছি, তাই না? তাহলে আমার যদি আমি গেটার সেটার গুলো ডিলিট করে দিই, আবার নতুন করে জেনারেট করি, তাহলে আইডি, এই যে আমি যদি এটাকে নতুন করে আবার জেনারেট করি, জেনারেট, আমি যদি শুধু সেটারে দেই, দেখেন আমার আইডি কিন্তু এখানে নাই। কিন্তু শুধু গেটারে গেলে আমি আবার আইডি পাবো, কারণ রিড তো করা যাবে। এই যে এখানে আবার আইডি আছে। তো আমি যদি দুইটাই জেনারেট করতে চাই, গেটার অ্যান্ড সেটার, তাহলে দেখাবে সবগুলাই, কিন্তু অ্যাকচুয়ালি সে 6টা গেটার কিন্তু 5টা সেটার। কারণ ফাইনাল ফিল্ডকে আপনি কিভাবে সেট করবেন? কাজে এটা সেটার ইররিলেভেন্ট। দেখেন শুধু গেট আইডি আসছে, কিন্তু সেট আইডি কিন্তু নাই, কিন্তু বাকিগুলো আছে। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো কিন্তু আমরা তো আসলে এটা চাই না, এটা আপনাকে বোঝানোর জন্য দেখানো হলো। আমরা তো এটা এইটা আপনাকে একটা ভেরিফিকেশন কোড লাগবে মডেল ক্লাসে, আর একটা আপনার ওই আপনি একটা ইউটিলিটি ক্লাস রাখতে পারেন ডাটাবেজ অ্যাক্সেসর, ওখানে আপনি একটা স্ট্যাটিক মেথড রাখতে পারেন যে আসলে ডাটাবেজ ভেরিফাই করে দেখবে। হ্যাঁ, এবং স্যার একটা ইউটিলিটি ক্লাস লিখে কি দেখানো যাবে? দেখাইছিলাম তো, এখানেই আছে। ওকে, তো এখানেই আছে সেটা, আপনাকে যদি দেখাই। এই যে, তাহলে এই যে ডাটাবেজ অ্যাক্সেসর, মানে ডাটাবেজকে আপনি বিভিন্নভাবে ম্যানিপুলেট করবেন, টু ভেরিফিকেশন, টু লোডিং এটসেট্রা। এগুলোর জন্য আপনি একটা ইউটিলিটি ক্লাস বানাতে পারেন, এবং সেখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইউটিলিটি মেথড রাখতে পারেন। যেমন এখানে আপনি আরেকটা স্ট্যাটিক মেথড রাখতে পারেন এই ক্লাসে, যে এই মেথডটার নাম হতে পারে যে চেক ডুপ্লিকেট আইডি। তাইলে আপনি এখানে চেক ডুপ্লিকেট আইডি যদি দেন, তখন সেটা ইউজ করতে পারেন আপনি, তাই না? তো তখন আপনি সেটা বলতে পারেন। তো তাহলে এখানে কিরকম হতে পারে জিনিসটা? এখানে যেটা হতে পারে সেটা হলো, ওকে, তো তাইলে এখানে আপনি এখন যেটা করতে পারেন যে ফর এক্সাম্পল আপনার অ্যাড নিউ স্টুডেন্ট টু ডাটাবেস menu item on action, সাপোজ। ওকে, তো এটা যদি আপনার মেথড হয়, তো এখানে তো আপনি নিউ করবেন, তাই না? নিউ করার আগে আপনাকে আগে ভ্যালিডেট করতে হবে, তাহলে আপনি একটা ইজ ভ্যালিড কিনা এটা দেখেন। তাহলে আপনার এই কন্ট্রোলারেই একটা সিবলিং মেথড থাকতে পারে, ইজ ভ্যালিড
আইডি অর্থাৎ 7 ডিজিট এইসব কিনা, কোনটা যে আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তাহলে এইটা আমার ভ্যালিড কিনা এটা আপনি এখন টেস্ট করতেছেন। ওকে, তো এটা টেস্ট করতে গিয়ে ইফ এটা যদি আমার ট্রু হয় তার মানে এটা একটা ইজ ভ্যালিড যদি আমাকে ট্রু রিটার্ন করে তাহলে আমি এখন ডাটাবেস অ্যাক্সেসর দিয়ে ভেরিফাই করব যেটা ভ্যালিড। 7 ডিজিট, প্রথম 2 ডিজিট ইয়ারের নাম্বার, থার্ড ডিজিটটা 1 2 অথবা 3 আছে, সবকিছু মিলে গেছে। হ্যাঁ, তাহলে ইজ ভ্যালিড স্টুডেন্ট আইডি, সবকিছু ঠিক আছে। তাহলে এখন আমাকে ভেরিফাই করতে হবে। তাহলে এই যে আমার ডাটাবেস অ্যাক্সেসর ডট ওকে ভেরিফাই ডুপ্লিকেসি। ওকে, অথবা একটা প্রপার নাম দেন তো, আইডি ডুপ্লিকেট কিনা, ভেরিফাই আইডি ডুপ্লিকেশন। তাহলে এখানে আপনি এখন আইডি দিয়ে দেবেন, এটার পার্সেন্ট লাগবে, তাই না? তাহলে আপনি এখন একটা ইন্টিজার নেন, ইন্ট given id equal to এইটার পার্সেন্ট। ওকে, তো গিভেন আইডি কে আপনি দেখেন এটা ভ্যালিড কিনা। তো গিভেন আইডি যদি একটা ভ্যালিড আইডি হয়, এখন আপনি এটা টেস্ট করেন যে এটা ডুপ্লিকেট কিনা। তো এইটাও আপনাকে একটা ট্রু ফলস দিবে। তখন গিয়ে আপনি অ্যাড করবেন, তাই না? তাহলে স্টুডেন্ট এস ওকে বা নিউ স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট উইথ গিভেন আইডি তো আছেই, তার সাথে আরো যেগুলো লাগবে। ওকে, দেন add save news to file। এই হচ্ছে অ্যাপ্রোচ, বুঝতে পারছেন? ইয়েস স্যার। এইভাবে এখন আপনার এই একটা ইউটিলিটি ডাটাবেস রিলেটেড ইউটিলিটি ক্লাসে আপনার কি কি মেথড রাখবেন, এটা স্ট্যাটিক মেথড, সো ইটস ইন ইটালিক। ওকে, ওকে স্যার। তো তাহলে এটা আমরা দেখলাম। এখন ফাইনাল মেথড কি? ফাইনাল মেথড হলো the final method মানে the method's code. What is the final method? The method's code cannot be changed. Okay, so it is a method যার কোড চেঞ্জ করা যাবে না। তো মেথডের কোড চেঞ্জ করা যাবে না বাই আদার, তার মানে এটাকে ওভাররাইট করা যাবে না সাব ক্লাসে। ওকে, তো তাহলে আমরা যদি আমাদের এখানটাতেই আসি, এখানে খেয়াল করেন ইউজার ক্লাসের এমপ্লয়ি ক্লাসে যদি যাই, এমপ্লয়ি ক্লাসে দেখেন আমার দুইটা মেথড আছে, একটা হচ্ছে অ্যাপ্লাই ফর লোন। ওকে, না অ্যাপ্লাই ফর লোন এটার কোড কি সেম না সবার জন্য, সব এমপ্লয়ির জন্য? জি স্যার। এটা কিন্তু এমপ্লয়ি ক্লাস। জি স্যার। তাহলে আমি একজন ফ্যাকাল্টি অ্যাকাউন্টেন্ট নাকি আমি লাইব্রেরি এক্সিকিউটিভ, ডাজন্ট ম্যাটার হোয়াট ইজ দ্য প্রসিডিউর ফর লোন এগেনস্ট মাই স্যালারি। তাহলে আমি যদি পার্সোনাল লোন নিতে চাই আইইউবি থেকে অথবা প্রভিডেন্ট ফান্ডের এগেনস্টে যদি আমি লোন নিতে চাই, এটা প্রসিডিউর সবার জন্য সেম। তাহলে এটা একটা ইমপ্লিমেন্টেড মেথড ইন দ্য সুপার ক্লাস, যেহেতু এটা কমন টু এভরিবডি। আবার অ্যাপ্লাই ফর লিভ এটাও সব এমপ্লয়ের জন্য কমন এক্সেপ্ট ফ্যাকাল্টি।
except faculty. But এটা common code for all types of employee. Clear? জি স্যার। এখন এইটাকে কেউ ওভাররাইট করবে? কেউই ওভাররাইট করবে না, কারণ সবার জন্য একই কোড। এইটা কি কেউ ওভাররাইট করবে? স্যার ফাইনাল না লিখলে তো ওভাররাইট করা যাবে, মানে হ্যাঁ, কিন্তু আমি লজিক্যালি জিজ্ঞেস করছি, এটা কি ওভাররাইট কেউ করবে? না স্যার, কেউ করবে না। ফ্যাকাল্টি করবে, কারণ তাকে মেকআপ ক্লাসের ডিটেলসটা লিভ অ্যাপ্লিকেশনে দিতে হয়। তাহলে এই যে কমন কোড ফর অল এমপ্লয়িজ এক্সেপ্ট ফ্যাকাল্টি, তাহলে দেখেন আমার অ্যাকাউন্টেন্ট কিন্তু এই অ্যাপ্লাই ফর লিভকে ওভাররাইট করবে না। ঠিক আছে? জি স্যার। কিন্তু অ্যাপ্লাই ফর লোনকেও তো সে ওভাররাইট করবে না। সো কোনোটাই সে ওভাররাইট করে নাই। এখন আপনি যদি ফ্যাকাল্টিতে যান, ফ্যাকাল্টিকেও কিন্তু অ্যাপ্লাই ফর লিভ ওভাররাইট করতে হবে, কারণ কোড টু ইনক্লুড মেকআপ ক্লাস। ও জি, তার মানে হচ্ছে যেগুলো ওভাররাইট করতে হবে সেগুলা আমরা হচ্ছে ফাইনাল করব না, যেগুলো করতে হবে না ওগুলা ওভাররাইটিং এর ফাইনাল করব। অপশনটা আমরা ওপেন রাখতে চাই, সেগুলো আমরা ফাইনাল করব না। কিন্তু যেটার ওভাররাইটিং আমরা আটকাতে চাই, যে অ্যাপ্লাই ফর লোন, এটা যাতে চাইলেও ফ্যাকাল্টি ওভাররাইট করতে না পারে। বুঝতে পেরেছেন? জি স্যার। আমি যদি এখন এখানে বলি যে অ্যাপ্লাই ফর লোন আমি ওভাররাইট করবো, এখন কিন্তু আমাকে দিবে ওভাররাইট করতে, কিন্তু এটা তো উচিত না। জি স্যার, বুঝতে পারছি। দিচ্ছে, কিন্তু আমি যখনই বলবো এমপ্লয়ি ক্লাসে গিয়ে যে অ্যাপ্লাই ফর লোন ইজ এ ফাইনাল মেথড, এখন এই যে ফ্যাকাল্টিতে ধরে ফেলছে, কি বলতেছে যে ক্যানট বি ওভাররিডেন, ফাইনাল মেথড। তাহলে আপনি একটা ক্লাসের অথর হিসেবে যদি মনে করেন আপনার এই মেথডটা, ইমপ্লিমেন্টেড মেথডটা আপনার সব সাব ক্লাসের জন্য সেম থাকতে হবে, সো ইউ ক্যান মেক দ্য মেথড ফাইনাল। তাহলে কি স্যার, হবে? জি এগুলোর হিসেবে আমার একটা কোশ্চেন ছিল জি যে প্রজেক্টে যে আমি দুইটা ইউজার চুজ করছি, সেগুলো আবার অনেক ধরনের তো গোল টোল থাকবে। তো ওখানে খুঁজে তো তাহলে ধরেন যে ইজি কিছু গোল বের করা সম্ভব, আবার ধরেন যে কিছু গোল হয়তো একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমি যদি ইজি গোল করি তখন কি আমার মার্কস কমে যাবে? না, আপনাকে লজিক্যালি এস্টাবলিশ করতে হবে যে এই এই গোলটা এই ইউজারের রোলটাকে জাস্টিফাই করে উইদিন দ্য কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন। এখন আমি ফ্যাকাল্টি গোল হিসাবে যদি বলি যে চেঞ্জ পাসওয়ার্ড, আপডেট প্রোফাইল, শো প্রোফাইল, এগুলো তো আমার গোল না। আমি ফ্যাকাল্টি হিসাবে এই কাজ করার জন্য আমাকে টাকা দেয় নাকি, যে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য? জি স্যার, বুঝতে পারছি। মানে আমি বলতেছিলাম যে ধরেন যে কিছু ইজি ইজি গোল না, আমি কমপ্লেক্সিটি তো আপনি সিলেক্ট যদি করি। দাঁড়িপাল্লায় সমান করতে পারবেন না, যে প্রত্যেকটা গোলের কমপ্লেক্সিটি লেভেল সেম হবে, কোনোটা একটু বেশি কমপ্লেক্স হবে, কোনোটা একটু কম কমপ্লেক্স হবে, দ্যাটস ফাইন, অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান জাস্টিফাই it's a real objective of that user to justify his or her role within that organization. ওকে স্যার। এখন আপনার আপনার টপিক কি? স্যার ওই যে ক্লিনিং এর অ্যাপসটা, হ্যাঁ, তাহলে আপনার একটা ইউজার বলেন। আমার ইউজার হচ্ছে ক্লিনার, আর হচ্ছে যে আপনার এই মানে কাস্টমার একটা, আর হচ্ছে যে ক্লিন করতে যাবে সেটা। তো ঠিক আছে, তাহলে এখন কাস্টমার যদি আপনাকে, কাস্টমারের একটা গোল হতে পারে তাই না, যে আহ, সে যদি কোথাও ক্লিনলিনেস ইস্যু থাকে তাহলে রিপোর্ট ক্লিনলিনেস ইস্যু টু দ্য সুপারভাইজার, এইটা একটা গোল হতে পারে। তো এটা তো একটা ভ্যালিড গোল। কিন্তু আপনি যদি বলেন যে চেঞ্জ পাসওয়ার্ড, এটা তো কাস্টমারের কোনো গোল না। এটা হ্যাঁ, এটা তার একটা আহ, মানে কি বলবো, এটা তার একটা ইউটিলিটি মেথড বলতে পারেন, হ্যাঁ, বাট নট অ্যাজ এ গোল। তাহলে অল প্রসেস ইজ নট এ গোল, বাট এভরি গোল ইজ এ প্রসেস। ওইটা জাস্টিফাই করতে পারলেই হবে। কিন্তু আপনি যদি এই এমন কিছু মেথড গোল হিসাবে দেখান যেগুলো আসলে তার রোলটাকে জাস্টিফাই করে না,
তখন এইটা আপনার জন্য মানে লেস মানে আপনি তখন প্রপারলি জাস্টিফাই করতে পারলেন না। হ্যাঁ, আমি যখন শো প্রোফাইল, আপডেট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, এগুলোকে লগ আউট, এগুলোকে যদি গোল হিসেবে দেখাই, এগুলো তো আপনি যদি চিন্তা করেন যে এগুলো তো আসলে ইউজার স্পেসিফিক কোনো গোল না, এগুলো ইউটিলিটি ফাংশনালিটি, তাই না? স্যার, যে কোনো প্রজেক্টে ধরেন যে আমাদের যে কাস্টমারের আইডি ক্রিয়েট করার ধরন তো একরকম হবে, আবার হচ্ছে যে যে ক্লিনার বা আমাদের হচ্ছে না, অ্যাডমিনিস্ট্রেশন সেটা আপনার থাকতেছে যদি সেগুলো তো অ্যাডমিন আলাদা থাকে, হবে। অ্যাডমিন লেভেলের কেউ থাকে, যে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সেটা তার ওয়ার্ক ফ্লোতে থাকবে। তাহলে যে ক্রিয়েট নিউ ইউজার, ওইটা একটা গোল। এখন আইডির ধরন কিভাবে হবে, এটা তো পার্ট অফ দ্য ওয়ার্ক ফ্লো, কিন্তু গোলটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ইউজার। জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আমরা আগাইলে পরে তাহলে এটা কিন্তু অ্যালাউড না। কেন? কারণ এখন এটা আমার একটা ফাইনাল মেথড। ওকে, হোয়াট ইজ ফাইনাল ফিল্ড? ফাইনাল ক্লাস হচ্ছে যেটাকে ক্লাসের কোড চেঞ্জ করা যাবে না। তার মানে আহ, স্যার, ফাইনাল ক্লাসে তো মনে হয় সাব ক্লাস করা যায় না। হ্যাঁ, ওইটাই আর কি, মানে ক্লাসের কোড চেঞ্জ করা যাবে না, মানে ওটাকে এক্সটেন্ড করা যাবে না। এক্সটেন্ড করা মানেই তো আপনি এক্সট্রা ফিল্ড, এক্সট্রা মেথড ঢুকাইতে পারেন। ইভেন আপনি ইমপ্লিমেন্টেড মেথডকে ওভাররাইড করতে পারেন। তো তার মানে ইউ হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি টু চেঞ্জ দ্য কোড। আপনি কোড চেঞ্জ করবেন বলেই তো এক্সটেন্ড করছেন, নাহলে তো আর করতেন না, তাই না? তো তার মানে ফাইনাল ক্লাস মানে ওটাকে এক্সটেন্ড করা যাবে না। আমরা যদি র্যান্ডম ক্লাস দেখি, তাহলে আমার এই যে র্যান্ডম ক্লাস যেটা আছে লাইব্রেরিতে, এইখানে এই ক্লাসটা নিয়ে আমি খুব খুশি, এই ক্লাসটা আমি ইউজ করি। কিন্তু আমার একটা দুঃখ আছে যে সে ইন্টিজার, র্যান্ডম ইন্টিজার আমাকে দুই ভাবে দিতে পারে। একটা হচ্ছে দ্য হোল রেঞ্জ অফ ইন্টিজার, আর একটা হচ্ছে 0 টু আপার বাউন্ড। তাহলে 0 টু আপার বাউন্ড -1। তো আমি যদি এখানে 100 দিই, 0 টু 99, আর কিছু না দিলে পুরা ইন্টিজার রেঞ্জের মধ্যে। কিন্তু আমার এখানে একটা দুঃখ যে এখানে লোয়ার বাউন্ড আপার বাউন্ডের মাঝখানে যে একটা নেক্সট হিট, এইটা নাই। কিন্তু এই ক্লাসটা আমার খুব পছন্দের একটা ক্লাস। তো আমি তখন কি করতে পারি, যদি এটা ফাইনাল ক্লাস না হয়, এক্সটেন্ড করতে পারি। সো ইফ ইউ সি হিয়ার, ইট ইজ নট ফাইনাল ক্লাস, পাবলিক ক্লাস র্যান্ডম, দ্যাটস অল। তো তাইলে এটা আমি এক্সটেন্ড করে নিতে পারি, যে র্যান্ডম ইউটিলিটিতে গিয়ে যে মাই র্যান্ডম, আমি বলছি এক্সটেন্স র্যান্ডম, তাহলে আমার র্যান্ডম ক্লাস পুরাটাই থাকলো আমার মধ্যে। অন টপ অফ দ্যাট আমি শুধু লোয়ার আপার বাউন্ড দিয়ে একটা নেক্সট ইন এক্সট্রা অ্যাড করে দিলাম। কিন্তু আমার ক্লাসটা যদি ফাইনাল ক্লাস হয়, আই ক্যানট ডু দ্যাট। আমি এক্সটেন্ডই করতে পারবো না। যেমন স্ক্যানার, এই যে পাবলিক ফাইনাল ক্লাস, তাহলে আমি কোনো কিছু স্ক্যান করতে চাই, যদি কিবোর্ড থেকে হোক, ফাইল থেকে হোক, নেটওয়ার্ক থেকে হোক, সেন্সর থেকে হোক, আমি যদি কোনো কিছু স্ক্যান করতে চাই, তাহলে এই স্ক্যান ক্লাসে যা আছে তাই আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো না বাই এক্সটেন্ডিং। আমি যদি ট্রাই করি, সেটা অ্যালাউড না। তাহলে যে মাই স্ক্যানার, আমি যদি এটা ট্রাই করি, ও আমাকে ধরে ফেলছে, বলতেছে যে ফাইনাল ক্লাস ক্যানট বি এক্সটেন্ডেড। ঠিক আছে? স্যার, আমাদের প্রজেক্টে কি কিউআর কোড স্ক্যান করতে পারবো? সবই পারবেন, কিন্তু কিউআর কোড স্ক্যান করতে গেলে তো আপনার একটা হার্ডওয়্যার লাগবে। কিউআর কোড স্ক্যানার, সেটা কি আছে আপনার কাছে? বা একটা ক্যামেরা লাগবে। তা আপনার অ্যাপসে তো কোনো ক্যামেরা নাই, তাই না? ও, ওকে। হ্যাঁ, পারবেন, যদি আপনি আপনার ল্যাপটপের ক্যামেরার মধ্যে একটা প্রিন্টেড কিউআর কোড ধরেন, সেটা আপনি স্ক্যান করতে পারবেন। কিন্তু তখন আপনাকে আবার ওই যে থার্ড পার্টি ক্লাস নিয়ে আসতে হবে, ইম্পোর্ট করে, ডাউনলোড করে, যেই ক্লাস অ্যাকচুয়ালি একটা কিউআর কোড স্ক্যান করতে পারে ভায়া ক্যামেরা। কিন্তু সেই ইউটিলিটি ক্লাস যদি আপনার না থাকে, তাহলে আপনি কিভাবে স্ক্যান করবেন? কিউআর কোড তো নাথিং বাট একটা ইমেজ, ক্যামেরাতে যাই দিবেন তাই ইমেজ। তাহলে একটা ইমেজকে, কিউআর কোডটাকে বা বার কোডকে যদি আপনি একটা নাম্বারে কনভার্ট করতে চান, একটা কোডে কনভার্ট করতে চান, সেই অ্যালগরিদম তার আপনার নাই। তাহলে আপনাকে একটা ইউটিলিটি ক্লাস অনলাইন থেকে নামাই নিয়ে আসতে হবে, যেটাতে আপনি করতে পারবেন। স্যার, আমরা যেই
ভাবে বানাচ্ছি এখানে ইয়াটা সফটওয়্যারটা, এটা কি শুধু পিসির জন্য নাকি এইভাবে এটাকে ফোনের ভার্সনে বের করা সম্ভব? হ্যাঁ, আপনার আপনার একটা রিয়েল ওয়ার্ল্ড যদি এটা হাই ভ্যালু সফটওয়্যার হয় উইথ লট অফ ইউজার্স, তাহলে তো আসলে সব ধরনের প্ল্যাটফর্মেই থাকে, তাই না? যেমন আপনি হোয়াটসঅ্যাপ, এটা ওয়েব ভার্সন, ডেস্কটপ ভার্সন, মোবাইল ভার্সন, তিনটাই আছে, তাই না? মানে আমরা যেটা বানাচ্ছি ইন্টেলিজে দিয়ে, এটা আপনারটা তো শুধু ডেস্কটপ, পিসিতে ইউজ করা এটা যায়। ডেস্কটপ ভার্সন, কিন্তু আপনি তো এটা বানাচ্ছেন কোর্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এটার তিনটা ভার্সনই থাকবে। তাহলে ওয়েব অ্যাপ্লিকেশন কোর্সে গিয়ে আপনি এটা ওয়েব ভার্সন বানাতে পারেন অ্যাজ এ টেস্ট প্রজেক্ট, যদিও আপনাকে একটা টপিক দিয়ে দিবে ফ্যাকাল্টি, বাট পাশাপাশি আপনি এটা করতে পারেন। মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন্টারনেট আপনাদের আরেকটা কোর্স আছে, সেই কোর্সে গিয়ে আবার এইটারই আপনি মোবাইল ভার্সন বানাতে পারেন, এবং বাই দ্যাট টাইম আপনি ডাটাবেস কোর্সটাও করে ফেলবেন। তো তখন আপনি সার্ভারে ডাটাবেস রেখে ওই তিনটা ভার্সন থেকে আপনি সেম ডাটাবেস অ্যাক্সেস করতে পারেন। তো তখন আপনি আপনার মোবাইল দিয়ে হয়তো বা আপনি হয়তো ডেস্কটপ দিয়ে একটা ইউজার অ্যাড করলেন, মোবাইল দিয়ে আবার সেটাকে আপনি টেবিলে ভিউ করলেন, তখন সেটা পারবেন। এখন আপনি একটা প্ল্যাটফর্মেরটা রেডি করতেছেন, কিন্তু আপনি তিনটা প্ল্যাটফর্মকে আলাদা আলাদাভাবে রেডি করতে পারেন, কোনো অসুবিধা নাই, অ্যাজ লং অ্যাজ ইউর ডেটাবেস ইজ সেম। তো ডেটাবেস যখন আপনি সার্ভারে ডিপ্লয় করবেন, তখন তো আপনি জাস্ট এই ডেস্কটপ ভার্সন থেকে জেডিবিসি দিয়ে ডাটাবেস কানেক্ট করবেন, মোবাইল ভার্সন থেকেও করবেন, এবং আপনি এই মোবাইল ভার্সন ডেস্কটপ ভার্সন ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারেন। যেমন মোবাইল ভার্সন আপনি কটলিন দিয়ে করতে পারেন, তাই না? ওয়েব অ্যাপ্লিকেশন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। যাই হোক, তা আপনি ওকে। বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ফ্রন্ট এন্ড আপনি রাখতে পারেন, কিন্তু ব্যাক এন্ড, অ্যাজ লং অ্যাজ দ্য ব্যাক এন্ড ইজ সেম, আপনি তখন মাল্টি প্ল্যাটফর্ম, মাল্টি ইউজার, মাল্টি মডেল সবকিছুই করতে পারবেন। ওকে, আমরা আমাদের আলোচনায় থাকি, কারণ আমাদের শেষ করতে হবে। তাহলে আমরা ফাইনালটা বুঝে ফেললাম, ওকে? আচ্ছা, এখন আসেন ট্যাব পেনের ইউজটা আমরা একটু দেখি। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। ও, এটাতেই ছিল ট্যাব পেন, হ্যাঁ, ওকে। এখন এই যে দেখেন আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলার, যেটা কমন ড্যাশবোর্ড কন্ট্রোলার মিনি আইরিসে, এটা বেসিক্যালি একটা বর্ডার পেন। এটার প্যারেন্ট কি? বর্ডার পেন। হোয়াট ইজ দ্য প্যারেন্ট? বর্ডার পেন, রাইট? জি স্যার। ওকে, আমরা এখানে সিআইটিএস অ্যাডমিনের একটা গোল আছে, সেটা হলো, আমরা যদি এটা রান করি তাহলে দেখতে পাবেন সিআইটিএস অ্যাডমিনের একটা গোল আছে, সেটা হলো যে টু অ্যাড এ নিউ ইউজার, ক্রিয়েট নিউ ইউজার। তাহলে এই ক্রিয়েট নিউ ইউজার ড্যাশবোর্ড, তাহলে এই যে সিআইটিএস অ্যাডমিনের অ্যাড নিউ ইউজার, ও কি করবে? ও যেটা করবে, এই যে অ্যাড নিউ ইউজার ভিউ, এটার প্যারেন্টকে সে সেন্টারে দিয়ে দিবে, রাইট? এগুলো আমরা আলোচনা করছি। এই যে এফএক্সএমএল, এইটার প্যারেন্টকে, এটার প্যারেন্ট কি? অ্যাঙ্কর পেন। অ্যাঙ্কর পেন, এই যে এখানে দেখা যাচ্ছে, বামে দেখা যাচ্ছে। তাহলে এইটার অ্যাঙ্কর পেনকে সে সেন্টারে এখন কি আছে? লেভেল। এই লেভেলটাকে সে সেন্টার দিয়ে রিপ্লেস করে দেবে উইথ দ্য অ্যাঙ্কর পেন অফ দ্য অ্যাড নিউ ইউজার। এখন এই অ্যাড নিউ ইউজারের যে অ্যাঙ্কর পেন, এটার ভেতরে দেখেন আবার একটা ট্যাব পেন আছে। ট্যাব পেন নিজেও একটা লেআউট। আমি যদি দেখাই নিউ, তাহলে এখানে যদি আমি একটা ট্যাব পেন নিয়ে আসি, আপনার ট্যাব পেনও প্যারেন্ট হতে পারে, বা ট্যাব পেন কন্টেন্স বাই ডিফল্ট অ্যাঙ্কর পেন। এই যে দেখেন ট্যাব পেনের যে ট্যাবগুলো, each tab contains an anchor pen by default, not mandatory. আপনার পছন্দ না হলে আপনি ধরেন, আমি যদি এই ট্যাবটাকে ডুপ্লিকেট করি, তাহলে আমার আরেকটা ট্যাব আসবে, বা এখানেও ডুপ্লিকেট করতে পারি, তাহলে আমার এখন তিনটা ট্যাব। তাইলে এই ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3, আমার তিনটা ট্যাব। তাহলে এই প্রত্যেকটা ট্যাবেই কিন্তু আমার একটা অ্যাঙ্কর পেন আছে। কিন্তু আমি বললাম যে না, আমি ট্যাব 2 তে অ্যাঙ্কর পেন রাখতে চাই না, আমি একটা বর্ডার পেন দিব, আমার ইচ্ছা। তাহলে এই যে ট্যাব 2 এর মধ্যে আমি একটা বর্ডার পেন ছেড়ে দিলাম, তাহলে দেখেন ট্যাব 2 তে চলে আসছে বর্ডার পেন। তাহলে ট্যাব 2 এর বর্ডার পেনে আবার এই যে লেফট, রাইট, টপ, বটম, সেন্টার, ট্যাব 1 এর ভেতরে আছে অ্যাঙ্কর পেন। আর আমি যদি বলি যে ট্যাব 3 তে আমি কিছুই রাখবো না, এটাও পসিবল।
এখন ট্যাব 1 এ যেহেতু অ্যাঙ্কর পেন, ট্যাব 1 আমি যত খুশি নোট বসাইতে পারি, প্রি ডিজাইন। ট্যাব 2 যেহেতু বর্ডার পেন, ট্যাব 2 তে আমি 5টা বর্ডারে 5টা জিনিস দিতে পারি, লেফট, রাইট, টপ, বটম, সেন্টার। মেক সেন্স? ইয়েস স্যার। আর ট্যাব 3 তে কিছুই নাই, তাহলে ট্যাব 3 তে আমি কি দিতে পারবো? কিছু দিতে পারবো না। না, পারবো, অনলি 1। ও তো হ্যাঁ, একটা অ্যাঙ্কর জিনিস পেনটাও শুধু তো দিতে আপনি পারবো। অ্যাঙ্কর পেনটা আপনি ট্যাবে দিছেন না, বা ইয়েস স্যার। বা এখানে আপনি বর্ডার পেনটা ট্যাবে দিছেন না, জি তাহলে স্যার। ট্যাবে তো একটা নোট দেওয়া যাবে। যেমন এই ট্যাবে আপনি একটা অ্যাঙ্কর পেন দিচ্ছেন, এই জি ট্যাবে স্যার। একটা বর্ডার পেন দিচ্ছেন, এই ট্যাবে আপনি বর্ডার পেন অ্যাঙ্কর পেন দেন নাই, কিন্তু আপনি চাইলে একটা নোট দিতে পারেন। So আপনি চাইলে এখানে একটা টেক্সট ফিল আনতেই পারেন, কিন্তু টেক্সট ফিল্ডই শুধু আনতে পারবেন, আর তো কিছু আনতে পারবেন না। এখন এই টেক্সট ফিল্ডের সাথে যদি আমি একটা বাটন দিতে চাই, এটা তো আর হবে না, কারণ অলরেডি আমি টেক্সট ফিল্ড দিয়ে ফেলছি, এই যে নট অ্যালাউড। তো এই জন্য আমি টিপিক্যালি একটা ট্যাবে একটা লেআউট দিয়ে তারপরে কাজটা করব। ওকে, এই যে ওকে। এখন এই ট্যাব পেনের ইউটিলিটি ইউজটা কোথায় দেখেন, এইখানটাতে আমি যেটা করেছি, এখানে একটা দেখেন আমার অ্যাঙ্কর পেন এটার প্যারেন্ট, কিন্তু আপনার ট্যাব পেনকেও আপনি চাইলে প্যারেন্ট করতে পারেন, সেটা আমি দেখালাম। তো এই অ্যাঙ্কর পেনের ভিতরে আবার আমি নেস্টিং করেছি আরেকটা লেআউট ট্যাব, এবং এই ট্যাবে আবার 3টা ট্যাব আছে। যদি এটাকে এক্সপ্লেন করি, এই যে দেখেন, স্টুডেন্ট ট্যাব, ফ্যাকাল্টি ট্যাব, অ্যাকাউন্টেন্ট ট্যাব। তো প্রত্যেকটা ট্যাবে আবার একটা করে অ্যাঙ্কর পেন আছে, এই যে অ্যাঙ্কর পেন, এই যে অ্যাঙ্কর পেন। তাহলে এদের অ্যাঙ্কর পেনে আবার আমি ওই স্টুডেন্ট অ্যাঙ্কর পেনে, স্টুডেন্ট ট্যাবের যে অ্যাঙ্কর পেন, এখানে আমি স্টুডেন্টের যে অ্যাডিশনাল ফিল্ড সেই ইনপুটগুলো নিচ্ছি, যেমন মেজর, অ্যাডভাইজার, মাইনর। ফ্যাকাল্টি ট্যাবের যে অ্যাঙ্কর পেন, সেখানে আমি ফ্যাকাল্টি স্পেসিফিক এক্সট্রা ফিল্ডগুলোর ইনপুট নিচ্ছি, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট। আর এগুলো কমন ফিল্ড, এগুলো ইউজার ক্লাস থেকে আসছে, আর এগুলো সাব ক্লাসের ফিল্ড। তো জি স্যার, বুঝতে রান পারছি। টাইমে আমি যখন এই ট্যাব পেনটাকে আমি রান টাইমে ইনিশিয়ালাইজে ডিসেবল করে রাখছি, সেট ভিজিবল ফলস করে রাখছি, যার কারণে ট্যাব পেনটা দেখা যাচ্ছে না। কমন ইনপুট গুলো দিয়ে যখন আমি ইউজার সিলেক্ট করব, তখন ট্যাব পেনটা হবে এবং এই ট্যাবটা এনেবল হবে, বাকি 2টা ট্যাব ডিসেবল থাকবে। আবার যদি এখানে আমি ফ্যাকাল্টি সিলেক্ট করি, তাহলে এই ফ্যাকাল্টি ট্যাবটা এনেবল হবে, বাকি 2টা ট্যাব ডিসেবল থাকবে। এইভাবে আপনি যদি পার্শিয়ালি প্রসিড করতে, একটা একটা কাজের অর্ধেক যাওয়ার পথে যদি আপনার মাল্টিপল পসিবিলিটি থাকে, তখন আপনি ট্যাব পেন নিয়ে আসতে পারেন। ওকে, জি স্যার। আপনাকে ইউজ করতে হবে তা না, কিন্তু এটার একটা ভালো ইউটিলিটি আছে, এই জন্য এটা দেখাই রাখলাম। তাহলে এটা বুঝতে পারলাম। এখন আমরা যেটা দেখব যে সেটা হলো যে ডামি ক্লাস ফর টেবিল ভিউ। এটার মানে কি? আচ্ছা, এটার মানে বুঝতে হলে আমরা যে প্রবলেমটা সলভ করছিলাম মিডের প্রিপারেশন হিসেবে, ওইটাতে আমরা আরেকবার ঢুকবো। So let's see that. ওকে, তাহলে এই যে আমরা মিড টার্মের যে প্র্যাকটিস প্রবলেম, ক্রেডিট কার্ড রিলেটেড খেলা আছে আপনাদের? আচ্ছা, এখন এই ক্রেডিট জি কার্ড স্যার। ক্লাসের ফিল্ড কি কি বলেন? স্যার, ক্রেডিট কার্ডের ওই যে টাইপ ছিল ক্যাটাগরি আর কি, সিলভার, হ্যাঁ, প্ল্যাটিনাম এগুলা, হ্যাঁ, তারপরে এই যে লিমিট। এই যে এখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার, হোল্ডার নেম, গেটওয়ে নেম, কার্ড টাইপ, কার্ড লিমিট, ডেট অফ এক্সপায়ারি। এখন আমরা যদি আমাদের এই ক্রেডিট কার্ড ভিউ এফএক্সএমএলটা দেখি, এটাকে যদি প্রিভিউ করি, তাহলে আমার টেবিলে আমরা কয়টা কলাম দেখিয়েছিলাম? টেবিলে আমরা কয়টা কলাম দেখিয়েছিলাম? স্যার 5টা মনে হয়। না না না, 4টা দেখিয়েছিলাম। কার্ড নাম্বার, হোল্ডার নেম, গেটওয়ে নেম, আর ক্রেডিট লিমিট, এই 4টা ছিল। ওকে, সো আমরা কি করেছিলাম, কন্ট্রোলারে গিয়ে আমরা যেটা করেছিলাম, যে আমরা এখানে বলেছিলাম আমাদের এই যে কার্ড নাম্বার টেবিল কলাম, নেম টেবিল কলাম, গেটওয়ে টেবিল কলাম, লিমিট টেবিল কলাম, এবং এখানে আমরা বলেছিলাম যে আমাদের ক্রেডিট কার্ডের এই ফিল্ড থেকে আসবে, ক্রেডিট কার্ড ক্লাসের এই ফিল্ড থেকে আসবে, ক্রেডিট কার্ড ক্লাসের এই ফিল্ড থেকে আসবে,
এবং ক্রেডিট কার্ড ক্লাসের এই ফিল্ড থেকে আসবে, রাইট? জি স্যার। দ্যাট ওয়াজ দ্য কেস। এবং আমরা জেনেরিক টাইপগুলোতে বলেছিলাম যে আমার টেবিল ভিউটা হবে কার্ড ক্রেডিট কার্ড, আমার টেবিল কলামগুলোর ফার্স্ট জেনেরিক প্যারামিটার হবে ক্রেডিট কার্ড। এটা আমরা করেছিলাম। কিন্তু এখন আমার সবসময় যেটা করা যাবে তা নাও হতে পারে, তো সেইটাই আমরা এখন আলোচনা করব। আচ্ছা দেখেন, কোশ্চেন: if we keep a table view in our fxml file from where the table column cell value is retrieved at runtime, if we keep a from where, কোশ্চেনটা কি? কোশ্চেনটাই তো ঠিক হয় নাই। If we keep a table view from where the table column cell value is from where a table column cell value is retrieved is calculated, okay, at runtime, okay, what happens, এইভাবে বলি, কোশ্চেনটা ঠিক হয় নাই। What happens when we keep a table view in our fxml file where the table column cell value is calculated at runtime? এখন এটা ঠিক আছে। স্যার ক্যালকুলেটেড বলতে? ওকে, দেখেন, আচ্ছা, not instead of getting the value from a model class field. এখন ঠিক আছে, এখন পরের কোশ্চেনটা। What happens when we keep a table view in our table fxml file where a table column, এত কথা বলার দরকার কি? What happens when a table column cell value, when table column, when a table column cell value is, এত পেছানোর তো দরকার নেই, when a table column cell value of the table view is calculated at runtime instead of getting the value from a model class field. এখন ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? ও মানে হচ্ছে মডেল ক্লাস ফিল্ড থেকে সে টেবিল ভিউতে না নিয়ে সে হচ্ছে ক্যালকুলেট করে টেবিল ভিউতে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিক বলে দিই, when a specific table column cell value is calculated at runtime instead of, okay, getting the value from model class field. So দেখেন, from the fields of model class instances which are already added to the observable list items in the table view instance. So generally, তাহলে এখানে এই কথাটা বলতে হবে, a table column cell value okay are retrieved from
the fields of model class instances which are already added to the observable list items in the table view. এটা তো আমরা জানি জেনারেলি, রাইট? জি স্যার। কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে, বাট ইন আওয়ার কেস, but in our case, the in our case there is a table column whose value is not a field of the model class. Rather, it's a calculated value from other info at runtime. তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো there is no set cell value factory configuration for this table column. Right? জি স্যার। So therefore, table view can't get this table column value from items. Right? সেক্ষেত্রে কি স্যার এরর আসবে? সেক্ষেত্রে সলিউশন হলো we have to use a dummy class. The purpose of the dummy class is just to serve the table view to show the output of a custom requirement of a query. It is not part of the database. So dummy class will contain all অথবা required fields of the model class for some the table columns and additional dummy field or fields to hold the calculated value or স্যার values. ইনিশিয়ালাইজারই তো আমি হচ্ছে ওই সেটআপটা করে রাখবো না সেট সেল ভ্যালু ফ্যাক্টরি দিয়ে। সেট সেল ভ্যালু ফ্যাক্টরিতে আপনি কি করেন? সেট সেল ভ্যালু ফ্যাক্টরিতে আপনি বলতেছেন যে কোন ফিল্ড থেকে আসবে। হ্যাঁ। তো ওরকম কোনো কোন ফিল্ড তো ফিল্ড থেকে? নাই। ওরকম কোনো ফিল্ড তো নাই। এই যে ফিফথ কলাম আমি কি দিয়েছি? অ্যানুয়াল ফি। অ্যানুয়াল ফি। অ্যানুয়াল ফি বলে কোনো ফিল্ড তো আমার মডেল ক্লাসে নাই। জি স্যার। There is no such field called annual fee. তাহলে সেট সেল ভ্যালুতে আমি কিভাবে বলবো কোন ফিল্ড থেকে আসবে? তাহলে আইটেমসে যদি আমি একটা আইটেমসে তো আমি কার্ড হোল্ডার ক্রেডিট কার্ড ইনস্ট্যান্স যদি আইটেমসে অ্যাড করি, ওখানে তো আমার অ্যানুয়াল ফি বলে কোনো ফিল্ডই নাই। জি স্যার। তাইলে এই অবজারভেবল লিস্ট থেকে টেবিল কিভাবে ফিফথ কলামকে আপডেট করবে? কারণ অবজারভেবল লিস্টে তো আপনি কার্ড ইনস্ট্যান্স দিয়ে রাখছেন। হ্যাঁ, ওইটা কিভাবে করবে? রাইট, সেই জন্য ডামি ক্লাস ইউজ করতে হবে। সো তখন আপনি কি করবেন? একটা ডামি ক্লাস বানাবেন, এই যে ডামি টেবিল ভিউ ক্লাস। তাহলে আমার 5টা কলামের জন্য এখানে 5টা ফিল্ড রাখলেই হবে। তাহলে আমি জানি মডেল ক্লাস থেকে কার্ড নাম্বার, কার্ড হোল্ডার নেম, গেটওয়ে নেম, আর একটা কি ছিল? আর একটা ছিল বোধহয় আপনার আরেকটা কি ছিল? ও লিমিট, কার্ড লিমিট। তাহলে এগুলো আমি আমার মডেল ক্লাস থেকেই পাচ্ছি, তাই না? এগুলো আমি আমার স্যার ডামি ক্লাসটা কি আমি মেইন ক্লাসকে কপি পেস্ট করে বানায় ফেলবো? মেইন ক্লাসে তো স্টার্ট মেথড আছে, স্টার্ট মেথড আর মেইন মেথড। এটা তো একটা ফিল্ড থাকবে, আপনি যে কয়টা কলাম সেই কয়টা ফিল্ড। ও বুঝতে পারছি। তাহলে আমার ফিল্ড কি? আমার ফিল্ড হচ্ছে 5টা, কলাম হচ্ছে 5টা, তো 5টা ফিল্ড। তার মধ্যে 4টা ফিল্ড আসবে হচ্ছে মডেল ক্লাস থেকে। তাহলে এখানে ভ্যালু উইল কাম ফ্রম মডেল ক্লাস, ভ্যালু ফ্রম মডেল ক্লাস ফিল্ড। কার্ড লিমিটও তাই, ভ্যালু ফ্রম মডেল ক্লাস ফিল্ড। কিন্তু স্যার মডেল ক্লাসের এটার এগুলো ভ্যালুটা হচ্ছে আমার ক্যালকুলেটেড ভ্যালু। স্যার এগুলো তো প্রাইভেট করা, তাহলে মডেল ক্লাস থেকে এখানে। হ্যাঁ, সেটা বলতেছি, কিন্তু এটা ক্যালকুলেট ভ্যালু, এটা আমার মডেল ক্লাস ফিল্ড থেকে আসবে না। তো মডেল ক্লাস ফিল্ড থেকে যদি আসতো তাইলে তো আমি ওই যেটা বলে যে আপনার এই
মডেল ক্লাসকে আমি টেবিল ভিউতে অ্যাড করে দিতে পারতাম, কিন্তু আমার প্রবলেমটা হলো যে মডেল ক্লাসকে যদি আমি টেবিল ভিউতে অ্যাড করি আইটেমস ক্রেডিট কার্ড ইনস্ট্যান্স, ওখান থেকে ফিফথ কলামটা পাওয়া যাবে না। এই জন্য আমি এখন একটা ডামি ক্লাস বানাবো। তো এই ডামি ক্লাসের কন্টেন্ট কি হবে, যেগুলো মডেল ক্লাসের ফিল্ড সেগুলো তো থাকবেই, আর অ্যাডিশনাল যে ক্যালকুলেটেড ফিল্ড সেগুলোও থাকবে। Finally, we need to use this dummy class as the generic type replacement for the table view and table column instances. তো এটা যদি আমরা টেস্টিং এ যাই, তাহলে আমার এই অ্যাড বাটনে এখন কি করতে হবে? অ্যাড বাটনে তো আমি কার্ড অ্যাড করতেছি, এটা নিয়ে আমার কোনো কথা নাই। তাহলে এই অ্যাড বাটন অন অ্যাকশনে গিয়ে আমি যদি দেখি, আই এম ক্রিয়েটিং নিউ ক্রেডিট কার্ড। তো আমার ক্রেডিট কার্ড ইনস্ট্যান্সই কিন্তু তৈরি হচ্ছে, কারণ এটা আমার অ্যাপ্লিকেশন ডেটা, এটা আমার ফাইলে সেভ হবে, ডাটাবেজে সেভ হবে। আপাতত আমি অ্যারে লিস্টে নিচ্ছি, তাই না? কিন্তু আগে আমরা কি করতাম, আগে আমরা যেটা করতাম যে সেটা হলো যে আমার এই অ্যাডে গিয়ে আমি যেটা করতাম যে আমার এই এখানে আমি কোথায় অ্যাড, কোথায় লোড বাটন, হ্যাঁ, এই যে লোড বাটনে গিয়ে আমি কি অ্যাড করতাম আগে, এখানে আসলে ক্রেডিট কার্ড অ্যাড করতাম। কিন্তু এখন আর আমি ক্রেডিট কার্ড অ্যাড না করে আমি কি করব, আমি কার্ড লিস্টটাকে ব্রাউজ করে দেখব যে ফিল্টার পাস করলো, গেটওয়ে নেম এবং কার্ড লিমিট পাস করলো। যখন পাস করলো তার মানে এই ক্রেডিট কার্ড সি কে আমি টেবিলের জন্য কনসিডার করব, কিন্তু টেবিলের আইটেমসে সি কে ডাইরেক্ট আর অ্যাড করা যাবে না। এখন আমি কি করব, অ্যানুয়াল ফিটা বের করব। তাহলে সির ক্রেডিট কার্ড টাইপ যদি সিলভার হয় তাহলে অ্যানুয়াল ফি 1000, গোল্ড হলে 2000, প্ল্যাটিনাম হলে 5000, টাইটানিয়াম হলে 10,000। তাহলে আমি এখন ডামি ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করব উইথ দিস 5 প্যারামিটার। ওকে, তাহলে আমার ডামি ক্লাসে এখন এই 5টা প্যারামিটার দিয়ে আমি ডামি ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করে সেইটাকে আমি আমার সি ডট ক্রেডিট লিমিট অ্যান্ড ফাইনালি অ্যানুয়াল ফি। আচ্ছা, এটা হয়তো সিকোয়েন্স মিলে নাই, ক্রেডিট কার্ডের কনস্ট্রাক্টর সিকোয়েন্স, কার্ড নাম্বার, নেম, লিমিট, ও লিমিটটা থার্ড হবে। ওকে, ও না, ডামি ক্লাসের সিকোয়েন্স কি, কার্ড নাম্বার, নেম, গেটওয়ে নেম, অ্যামাউন্ট ফি ফোর্থ আসবে, হ্যাঁ, স্ট্রিং না ফ্লোট, ক্রেডিট লিমিট। ওকে, তো তাহলে এই যে এটা হচ্ছে ডামি ক্লাস সিরিজ। এটা বুঝলেন কেন? এটা বোঝাটা ইম্পর্টেন্ট। জি স্যার, বুঝতে পারছি। এই যে অ্যানুয়াল ফিটা যেহেতু এটা একটা কার্ড টাইপের উপর ডিপেন্ডেন্ট, তাহলে এটা তো ইমপ্লিসিটলি আপনি ডিসাইড করে রাখছেন, তাহলে এটা আপনার আসলে একটা ফিল্ডে রাখার প্রয়োজনও নাই, বা যদি না থাকে কিন্তু অ্যাজ পার্ট অফ ইউর কোয়েরি আপনি এটা আউটপুটে দেখাইতে চান, যে কোয়েরিটা করতেছে তার জন্য এটা ইম্পর্টেন্ট দেখান যে তার অ্যানুয়াল ফি কত। তো তাহলে আমি যদি এখন কার্ড ডিভিশনের একজন অফিসার হই ম্যানেজারিয়াল পজিশনে, আমি যদি দেখতে চাই যে আমার এক্সপেক্টেড অ্যানুয়াল ফি কত হবে আমার যে কার্ড হোল্ডার আছে, তো তখন তো আমার অ্যানুয়াল ফিটা দেখতে হবে, তাই না? আমি ভিজুয়ালি ওটা দেখতে চাই ফর মাই কনভিনিয়েন্স। তো তখন আমি এখানে একটা কলাম অ্যাড করতেই পারি, কিন্তু এই কলামটা তো আমার মডেল ক্লাসের ফিল্ড না। তো কাজেই তখন আমাকে একটা ডামি ক্লাস বানাইতে হবে টু সার্ভ দ্য টেবিল। তাহলে এই ডামি ক্লাসের পারপাস কিন্তু অনলি টু সার্ভ দ্য টেবিল, ওয়ান টাইম ইউজ। এইটা ডাটাবেজে যাবেই না। ওকে, জি স্যার। তো তাহলে আপনার ডামি ক্লাস ইউজ করতে হবে নাকি আপনার মডেল ক্লাস ইজ এনাফ টু পপুলেট? স্যার, ডামি ক্লাস ইউজ করতে হবে। এটা ডিপেন্ডস, এটা আপনাকে এখন দেখতে হবে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী। তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার মডেল ক্লাসের কি কি ফিল্ড আছে আর টেবিলে আপনি কি কি কলাম দেখাতে চাচ্ছেন, তার উপর ডিপেন্ড করবে। ইফ অল দ্য কলাম ভ্যালুস
comes from the field of the model class, you don't need dummy class. কারণ ডামি ক্লাস একটা আর্টিফিশিয়াল ক্লাস, এই ক্লাসের পারপাসই হলো এটার ইনস্ট্যান্সকে টেবিলে ঢোকানোর জন্য, তাছাড়া এই ক্লাসের কোনো ডাটাবেজে কোনো রোল নাই। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, আমি কি বোঝাতে পারলাম আপনাকে? জি স্যার, বুঝতে পারছি। অফিস থেকে একটা ফোন আসছে, আমি একটু ফোনটা ধরে আপনাদের আবার ওকে স্যার। আচ্ছা, এনিওয়ে, তাহলে এটা বুঝতে পারলাম আমরা ডামি ক্লাসের ইউজটা। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, কোশ্চেন নেই। এখন আমরা দেখবো যে মেনু বা মেনু বার এগুলো কিভাবে ইউজ করতে হয়। কারণ আপনি বাটন দিয়ে যে সবকিছু করতে পারবেন, নট নেসেসারিলি। বাটন অকুপাই লট অফ স্পেস, তো বাটন বসানোর একটা লিমিট আছে, কিন্তু আপনি মেনু বার ইউজ করলে আনলিমিটেড অপশনস। ওকে, আনলিমিটেড অপশনস, যত খুশি আপনি এখানে অপশনস রাখতে পারেন। তো মেনু আমরা কিভাবে আনতে পারি, তা আমি যদি এখন একটা নতুন এফএক্সএমএল নেই, তাহলে দেখেন আমি যদি একটা মেনু বলি, মেনু হচ্ছে কম্পোজিশন, মেনু বার ছাড়া মেনু আসতে পারবে না, তো মেনু শুধু বসাইতে পারবো না, তাহলে আমাকে মেনু বার বসাইতে হবে। সো মেনু বার কন্টেন্টস মেনু, এই যে। এখন আপনি মেনু ডুপ্লিকেট করতে পারেন, করে আপনি যত খুশি মেনু এখানে বাড়াইতে পারেন, দ্যাটস অন ইউ। তাহলে এই হচ্ছে আমার মেনু। তো এখানে 3টা মেনু থাকে, আপনি কমাইতে বাড়াইতে পারেন, মেনুগুলোর নাম চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করে। ওকে, মেনু কন্টেন্টস মেনু আইটেমস। ওকে, এখানে যত খুশি মেনু আইটেমস দিতে পারেন এক একটা মেনুতে, বা মেনুর ভেতরেও আপনি মেনু দিতে পারেন। মেনু ধরে এনে মেনুর উপর ছেড়ে দেবেন, তো সাব মেনু হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি এই ভিউতে, এগুলো সবই মেনু আইটেম, বাট জুমটা হচ্ছে সাব মেনু। জুমের আবার এতগুলো মেনু আইটেম। ওকে, এখন এটাকে যদি প্রিভিউ করি, আমরা দেখতে পাচ্ছি মেনু বার, কিন্তু দেখেন এই সিন বিল্ডারের মেনু বার স্ট্রেচ ফ্রম লেফট টু রাইট, এটা কিন্তু তা হচ্ছে না। তাহলে আপনি কি করতে পারেন, এটাকে সিলেক্ট করে পুরোটা স্ট্রেচ করে দিলেন, ফাইন। এখন ইট লুকস সিমিলার টু সিন বিল্ডার মেনু বার, বাট আমি যদি রিসাইজ করি তাহলে আবার সে একই প্রবলেম, কারণ অ্যাঙ্কর পেন হচ্ছে কোঅর্ডিনেট বেসড এবং হাইট উইথ, তাহলে এক্স ওয়াই কোঅর্ডিনেট এবং হাইট উইথ কত সে অনুযায়ী সে পজিশন নেয়, কাজে আপনি উইন্ডো রিসাইজ করলে এটা আবার অ্যাডজাস্ট হচ্ছে না। তো তাহলে মেনুর জন্য অ্যাঙ্কর পেন ইজ নট এ গুড লেআউট। তাহলে মেনু যদি আপনি ইউজ করতে চান, তাহলে আপনার জন্য বর্ডার পেন হচ্ছে মোস্ট সুইটেবল লেআউট, কারণ বর্ডার পেনের টপে যখন আপনি একটা এলিমেন্ট দিতে পারবেন, সো ইউ গিভ এ মেনু বার, সো ওয়ান্স ইউ গিভ দ্য মেনু বার, তখন কিন্তু ইট উইল অকুপাই দ্য হোল টপ, হোল বর্ডার। সো দেয়ারফোর আপনি এটা অটোমেটিক্যালি স্ট্রেচ, এখন আমার উইন্ডো রিসাইজ করলেও এটা স্ট্রেচ হবে। সো আপনি যদি বর্ডার পেন ইউজ করতে, মানে মেনু বার ইউজ করতে চান, তাহলে বর্ডার পেন ইউজ করতে পারেন, অথবা অ্যাঙ্কর পেন ইউজ করলে উইন্ডো রিসাইজটাকে আপনি ডিসেবল করে দিতে হবে। সেক্ষেত্রে অ্যাঙ্কর পেন যাতে ডিসেবল, মানে রিসাইজ করা না যায়, সেটা আপনাকে আবার অ্যাঙ্কর পেনের প্রপার্টি থেকে করতে হবে, অথবা আপনি বর্ডার পেন ইউজ করতে পারেন। ওকে, ওকে স্যার। এবং সেই ক্ষেত্রে আমার এই মেনু বার যখন থাকবে, বা সেই ক্ষেত্রে আমার নর্মালি আমরা মেনুর ক্ষেত্রে যেটা হয় যে আমরা মেনু আইটেমে গিয়ে কোনো একটা কাজ করি, সো দেয়ারফর আপনাকে তখন ওই মেনু আইটেমের সিলেক্ট করে সেইটার জন্য আপনাকে হ্যান্ডলার মেথড ঠিক করতে হবে। তাহলে আমি যদি এখানে দেখাই কমন বর্ডার পেন ভিউ, তাহলে আমার
এখানে যে মেনু বার ধরেন সিআইটিএস অ্যাডমিন, এখানে একটা মেনু আইটেম আছে অ্যাড নিউ ইউজার, তাহলে এইটার অ্যাকশনে গিয়ে আমরা এটা বলছি। ওকে, জি আহার, আসসালাম, আমি ক্লাস নিচ্ছি আর কি। হ্যাঁ বলেন। আসিফ স্যার কখন দিছে? 24 তারিখ মানে কালকে? হ্যাঁ অনলাইনে, তাহলে অফিস আওয়ারে দিলে তো এটা ওই যে আমার ক্লাস আছে 8টা থেকে 12টা, না 12টার পরে, মানে 12টাতেই দেন। হ্যাঁ আমার আবার অন্য কাজ আছে তো। হ্যাঁ হ্যাঁ, ওকে। হুম। জি, তো এই হচ্ছে ব্যাপার। তো তখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমি তখন আমার আহ, এই মেনু আইটেমের অন অ্যাকশনে গিয়ে আমি এই যে এই হ্যান্ডলার মেথড দিয়ে দেবো। ঠিক আছে, ওকে স্যার। এখানে একটা জিনিস মনে রাখেন, এটা আপনাদের মাথায় রাখা দরকার যদি মানে কাজে লাগাইতে চান। বাটনের ক্ষেত্রে আপনি বলছেন না গেট সিন, ওই যে ব্যাক ট্র্যাক করার জন্য জি স্যার। ইভেন্ট ডট গেট সোর্স আপনাকে বাটন দিল, ওইটাকে হ্যাঁ আপনি নোডে কাস্ট করে ডট গেট সিন করলেন, হ্যাঁ। কিন্তু মেনু আইটেমকে কিন্তু আপনি গেট সিন করতে পারবেন না। বাটনকে করতে পারছেন, কারণ বাটনটা আপনি সিনের উপরেই রাখছেন, কিন্তু মেনু আইটেম হ্যাঁ কিন্তু সিনের উপরে নাই, মেনু আইটেম আছে মেনুর মধ্যে। মেনুকেও আপনি গেট সিন করতে পারবেন না, কারণ সিনের উপরে তো আপনি মেনু বারকে রাখছেন, আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে কি মেনু রাখছেন? নো স্যার। আপনি যেটা ড্র্যাগ এন্ড ড্রপ করে রাখতে পারবেন না সেটা তো গেট সিন করতে পারবেন না। বুঝতে পারছি? তাহলে আপনি চাইলে এখানে একটা মেনু ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাতে পারবেন, একটা মেনু আইটেম আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাতে পারবেন না, কিন্তু আপনি মেনু বার বসাতে পারবেন। তাহলে মেনু বারের আপনি গেট সিন করতে পারবেন, কিন্তু ইন্ডিভিজুয়াল মেনু, কারণ ওরা তো মেনু বারের ভেতরে, ওরা তো ডাইরেক্ট আপনি সিনের উপরে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসান নাই। তো কাজেই আপনি যদি ব্যাকট্র্যাক করতেই চান তাহলে আসলে আপনি মেনু, ওই যে মানে মেনু আইটেম ডট গেট সিন, মানে অর্থাৎ ইভেন্টেড গেট সোর্স মেনু আইটেমই দিবে আপনাকে, কারণ মেনু আইটেমই আপনি ক্লিক করছেন, কিন্তু ওইটার গেট সিন করা যাবে না। সেই ক্ষেত্রে আপনার মেনু বারের একটা এফএক্স আইডি দিয়ে রাখতে হবে, সেটার গেট সিন করতে হবে। তার মানে আপনার এই কন্ট্রোলারের যে কোনো মেনু আইটেমের অন অ্যাকশন থেকেই আপনি যদি ব্যাক ট্র্যাক করতে চান, এই কন্ট্রোলারের মেনু বারের একটা এফএক্স আইডি দিয়ে রাখতে হবে। তো তখন আপনি মেনু বারের একটা এফএক্স আইডি দিয়ে রাখবেন এখানে। হ্যাঁ, তো সরাসরি মেনু বার এফএক্স আইডি ডট গেট সিন, দ্যাটস অল, ডট গেট উইন্ডো। আপনার তখন ইভেন্ট ডট গেট সোর্স দরকারই নাই। জি স্যার, বুঝতে পারছি। তো ওইটুকু শুধু ডিফারেন্স, যে বাটনের ক্ষেত্রে গেট সিন করা যায় নোডে কাস্ট করে, কারণ বাটন ডাইরেক্ট আপনি ডিজাইনে প্লেস করতে পারেন, কিন্তু যেটা ডাইরেক্ট যেমন টেবিল কলামের আপনি গেট সিন করতে পারবেন না, কিন্তু টেবিল ভিউ এর গেট সিন করতে পারবেন। স্যার সেক্ষেত্রে তো আমার এই মেনুটাই ইজি। এটা তো আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে, আপনার তো মেনুও থাকবে বাটনও থাকবে, তাই না? আপনার আমার এখানে কি মেনুও আছে বাটনও আছে, তাই না? মেনুর মধ্যে তো আমি আবার মেনুর সেন্টারে যেটা লোড করতেছি সেখানে তো আবার বাটনও আছে। আপনি সবই মেনু করতে পারবেন না, সবই বাটনও করতে পারবেন না, একটা প্রপার অ্যাপ্লিকেশনে দুইটাই কম্বিনেশন, তাই না? তো এই যে আমার এই সিন বিল্ডারটাই যদি দেখেন, এগুলো তো মেনু, এগুলো মেনু না, এগুলো মেনু। স্যার কিন্তু আবার আমি যদি এখানে যাই, এখানে আবার দেখবেন যে আমার এখানে কম্বো বক্স আছে, কম্বো বক্সের অন অ্যাকশন আছে, তাই না? এই কম্বো বক্স গুলোর তো অন অ্যাকশন হচ্ছে, চেক বক্সের অন অ্যাকশন আছে, অ্যাকর্ডিংলি এখানে রিফ্লেক্টেড হচ্ছে। তো কাজেই আমি সব যে মেনু আইটেম অন অ্যাকশন দিয়ে করতে পারবো তাও না, ইটস এ কম্বিনেশন। ওকে, ওকে স্যার। তাহলে আপনাদের নেক্সট ক্লাস কয়টায়?
ও না, নেক্সট ক্লাস তো নাই, তাই না? এটাই লাস্ট। ওকে, তো জি তাহলে স্যার। আমাদের এজেন্ডা কিন্তু আমরা মোটামুটি আজকে যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেললাম। জি স্যার। তাহলে এদের পরে আমরা ফাইল হ্যান্ডলিংটা দেখবো, ফাইল হ্যান্ডলিং এর সাথে এক্সেপশন হ্যান্ডলিং রিলেটেড সেটা দেখবো, চার্টের ইউজটা দেখবো, চার্ট জেনারেট করবো। ওকে স্যার। তাহলে মোটামুটি আমাদের এইভাবে আমাদের আপনাদের এই 17 বা 18 তারিখে ফাইনাল প্রজেক্ট সাবমিট করে দিবেন। তারপরের উইকে আপনাদের লাইভ মডিফিকেশন এন্ড ডেমো, ভাইবা ডেমো এগুলো হবে। পরে তো আপনাদের ফাইনাল 30 থেকে। ওকে স্যার। ঠিক আছে, ঠিক তো আছে। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয় নাই স্যার, মিস করছিলাম। অনলাইনেও কেন অ্যাটেন্ডেন্স মিস হয় এটা তো আমি বুঝি না, বাসায় বসে আছে। স্যার আমার মানে অ্যাটেন্ডেন্স দেওয়ার পর আমি জয়েন হয়েছিলাম। কেন তা হবে না? আপনার তো একটা ক্লাস টাইম আছে, ক্লাস টাইমে জয়েন হবেন না? বলেন কত? স্যার 14। ওকে, আর কেউ? আর কেউ নাই? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। ওকে।